খোকা, আমি আর এখানে থাকতে পারবো না। তাছাড়া দেখেছিস এই মাঠে কেউ নেই। আমাকে নিয়ে তুই বাড়ি চলে খোকা। অনেক বেশি ঠান্ডা লাগছে আমার। আমার কথাটা শুনে আমার ছেলে অভি খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে আমাকে বলল, মা, এখানে কেউ নেই দেখেই তো ভালো হবে কাজ করতে। এখন বাড়ি ফিরে গেলে তো আমাদের কাজটা হবে না। আমি অভির কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম। আমি অভির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, খোকা, এই ঠান্ডার মধ্যে কি করে কাজ হবে? এই ঠান্ডার মধ্যে আমরা তো ঠিকভাবে কাজ করতে পারবো না খোকা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমাকে বলল, মা, ঠান্ডার মধ্যে আমরা আরো বেশি কাজ করতে পারবো। আপনি এত কথা না বলে আমার সাথে আসুন। আমার ছেলে অভি নিজের কথাটা শেষ করতেই আমাকে তার সাথে করে মাঠে নিয়ে গিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি মিতা রানী। আমি একজন ৩৮ বছর বয়সী বিবাহিত নারী। আমার স্বামীর নাম মোহিত কুমার। আমার স্বামী মোহিত কুমার পেশায় একজন প্রবাসী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম অভি। আমার স্বামী মোহিত কুমার প্রবাসে চলে যাওয়ার পর আমি আমার ছেলে অভিকে নিয়ে গ্রামে থাকি। আমাদের গ্রামে অনেক জায়গা সম্পত্তি আছে। আমি আর আমার ছেলে অভি মিলে আমাদের সেসব জায়গা সম্পত্তির দেখাশোনা করি। আমার সাথে মোহিতের বিয়ের প্রায় বছর ২ পর মোহিত প্রবাসে চলে যায়। তারপর থেকে আমি আর মোহিতকে দেখতে পাইনি। যদিও প্রতি মাসে মোহিত আমাকে টাকা পাঠিয়ে দেয়, তবে নিজের স্বামীকে চোখের সামনে থেকে দেখার মতো সুযোগ আর হয়নি আমার। আমি সারাটা দিন নিজের সংসারের সকল কাজকর্ম করতে থাকি। সারাটা দিন যেমন তেমন ভাবে চলে গেলেও রাতের দিকে আমার সময় কোনোভাবেই কাটতে চায় না। মনের মাঝে নানা ধরনের চিন্তা আসে। মোহিতের কথা ভীষণভাবে মনে পড়তে থাকে। আমি প্রশান্তি নিয়ে একটু ঘুমাতেও পারি না। তাছাড়া দিনের বেলায় যখন আমি একা বসে থাকতাম বা বিশ্রাম নিতাম, তখন আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠত। তাই আমি নিজের মনকে শান্ত রাখতে আর অতিরিক্ত চিন্তা যেন আমার মাথায় না আসে, সেই কারণে আমি কৃষি কাজ শুরু করি। হ্যাঁ, আমি আর আমার ছেলে অভি মিলে কৃষি কাজ শুরু করি। যদিও প্রথমে আমি চেয়েছিলাম আমার ছেলে অভি যেন পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ সুন্দর করে, তবে আমার ছেলে অভির পড়াশোনায় তেমন একটা মনোযোগ ছিল না। তাই আমি সিদ্ধান্ত নেই আমি আর অভি একসাথে কৃষি কাজ করব। আমাদের অনেক জমি আছে, তাই কৃষি কাজ করাটা আমার কাছে খুব একটা কঠিন হলো না। আমি আর আমার ছেলে অভি রোজ একসাথে আমাদের কৃষি জমির মাঠে চলে যেতাম, আর আমরা দুজনে মিলে একসাথে গল্প করে আড্ডা দিয়ে সকল কাজকর্ম করতাম। আমার ছেলে অভি ছোটবেলা থেকেই কাজ করতে খুব বেশি পছন্দ করত, তাই কৃষি কাজ করা নিয়ে তার কোনো সমস্যা ছিল না। আমি আর অভি একসাথে কৃষি কাজ করে বাড়ি ফিরে গিয়ে আবার সংসারের সকল কাজকর্ম করতাম। আমার জীবনটা এমনভাবেই চলতে লাগলো। তবে এত শত ব্যস্ততার মাঝে আমার কেন যেন নিজেকে ভীষণ একা লাগত। আমি যেন এই একাকিত্ব কোনোভাবেই দূর করতে পারতাম না। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা ঘুম থেকে উঠে অভিকে ডেকে দিতে তার ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে অভির ঘরের সামনে আসতেই দেখতে পেলাম আমার ছেলে অভি এখনো ঘুমিয়ে আছে।
অভিকে ঘুমিয়ে থাকতে দেখে আমি অভিকে ডেকে বললাম, এই অভি, সকাল হয়ে গেছে তো, আজ মাঠে যাবি না নাকি? আমার প্রশ্নের জবাবে অভি বলল, মা এখন তো শীতকাল, এত সকালে মাঠে যেতে ইচ্ছে করছে না, আর একটু পরে যাব মা। আমি অভির কথাটা শুনে বললাম, আচ্ছা খোকা, তুই তাহলে আরও একটু বিশ্রাম কর, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে আমি অভির ঘরের সামনে থেকে বেরিয়ে সোজা আমার ঘরে চলে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে এসে আমার জামা কাপড় রাখার জায়গার দিকে তাকাতেই খানকে অবাক হয়ে গেলাম। আমি আমার জামা কাপড়গুলোর মধ্য থেকে একটা জামাকে দেখতে পাচ্ছি না। আমি আমার জামাটা না দেখতে পেয়ে জামা রাখার জায়গাটার দিকে এগিয়ে গেলাম। আমি আমার জামা রাখার জায়গাটার দিকে এগিয়ে এসে ভালো করে আমার জামাটা খুঁজে দেখার চেষ্টা করলাম। আমি বেশ খানকে সময় আমার জামাটা খোঁজার পরেও এই জামাটা কোথাও দেখতে পেলাম। আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার জামাটা এখান থেকে কোথাও চলে গেল। কেন যেন আমার এখন ভীষণ বিরক্ত লাগছে। আমি আমার জামা রাখার জায়গাটা থেকে সরে গিয়ে সোজা চলে গেলাম আমার ছেলে অভির ঘরের দিকে। আমি আমার ছেলে অভির ঘরে প্রবেশ করে সোজা চলে গেলাম অভির কাছে। আমি আমার ছেলে অভির কাছে আসতেই আচমকা আমার চোখ পড়ল আমার ছেলে অভির বালিশের দিকে। আমি আমার ছেলে অভির বালিশের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার সেই জামাটা অভির বালিশের পাশে রাখা আছে। আমি কিছুটা অবাক হয়ে ঠাঁই থমকে দাঁড়ালাম। আমি ভাবছি যে আমার জামাটা হঠাৎ এখানে কেমন করে আসলো? তবে কি অভি আমার ঘরে গিয়ে আমার জামাটা নিয়ে এসেছে? আমার মাথায় নানা ধরনের চিন্তা কাজ করতে লাগলো। এইদিকে আমার ছেলে অভি আমাকে তার ঘরে এমনভাবে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এখানে এমনভাবে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে মা? আমি অভির প্রশ্ন শুনতেই নিজেকে সামলে নিয়ে অভির দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে অভিকে জিজ্ঞেস করলাম, খোকা, তোর ঘরে আমার জামাটা কেমন করে আসলো? তাও আবার তোর বালিশের পাশে। এই জামাটা কি তুই আমার ঘর থেকে নিয়ে এসেছিস? আমার ভারী কণ্ঠের প্রশ্ন শুনে অভি নিশ্চুপ হয়ে গেল। অভিকে এমনভাবে নিশ্চুপ হয়ে যেতে দেখে আমার মনটা আচমকাই অশান্ত হয়ে উঠল। আমি অভির দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আমার ছেলে অভি আমাকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে শান্ত গলায় বলল, মা, আমি আসলে আমার জামাটা নিয়ে আসার সময় ভুল করে আমার জামার সাথে আপনার জামাটা নিয়ে এসেছি। আমি অভির কথাটা শুনে তেমন কিছুই বললাম না তাকে। তবে আমার মনের মাঝে অন্য একটা চিন্তাই কাজ করছে, যেটা আমি অভিকে বুঝতে দিলাম না। অভির কথাটা শেষ হতেই আমি অভির বালিশের পাশ থেকে নিজের জামাটা নিয়ে সোজা আমার ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে রুমের দরজাটা বন্ধ করে বিছানার উপর বসে পড়ে আপন মনে অভির কথা ভাবতে থাকি। আমার স্বামী আজ এতটা বছর ধরে প্রবাসে পড়ে আছেন। আমি একা এতগুলো বছর কোনো মতে নিজের একমাত্র সন্তানকে নিয়ে এই গ্রামে পড়ে আছি। আমার মনটা একটু অশান্ত হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। আমি বেশ খানকে সময় নিজের ঘরেই বসে থাকলাম। যদিও আমি এমনি ঘরে বসে নেই। এখন শীতকাল চলছে, বাহিরে প্রচণ্ড শীত। এই শীতে যদি একটু কাজ না করি তবে কি হয় নাকি? আমি আমার ঘরে বসে কিছু কাজ করে ফেললাম। আমি প্রায় ঘন্টা খানেক সময় নিজের ঘরে বসে কাজ করার পর ঘর থেকে বেরিয়ে আসলাম। আমি আমার ঘর থেকে বেরিয়ে এসে চলে গেলাম জল খাবার খেয়ে নিতে। আমি সকালের জল খাবার খেতে আমার খাবার টেবিলের সামনে আসতেই দেখতে পেলাম আমার ছেলে অভি খারাপ টেবিলে বসে খাবার খাচ্ছে। অভি আমাকে দেখতে পেয়ে মুচকি একটা হাসি দিয়ে শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করল, মা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি আপনাকে ডাকতে আপনার ঘরের সামনে গিয়ে দেখতে পেলাম আপনি রুমের দরজা বন্ধ করে আছেন, তাই আর আপনাকে ডাকিনি।
অভির কথাটা শুনে আমি একটু দীর্ঘশ্বাস ফেলে বললাম, আমার আর কাজ কি? সারাটা জীবন আমার এমন ভাবেই যাবে? আমার মনের কথা বোঝার মতো কেউ আছে নাকি এই বাড়িতে? আমার কথাটা শুনে অভি আমার দিকে একটু অন্যরকম ভাবে তাকালো। অভির এই চাহনিটা আমি বেশ বুঝতে পেরেছে। তবে তাকে আমি আর কিছুই বলিনি। আমি আমার মতো খাবার টেবিলে বসে খাবার খেতে শুরু করি। আমি খাবার খাচ্ছি আর আপন মনে অভির কথাটাই ভাবছি। অভির কথা আমি নিজের মাথা থেকে কোনোভাবেই ঝেড়ে ফেলতে পারছি না। যদিও আমি কাজ করা শেষ করে ভেবেছি যে আমার মনটা হয়তো এবার শান্ত হবে। তবে ভুল ছিলাম। কারণ কাজ করার পরেও আমার মনটা শান্ত হয়নি। আমি নিজের খাবার খাওয়া শেষ করে বসা থেকে উঠে পড়লাম। আমার ছেলে অভির অনেক আগেই খাবার খাওয়া শেষ হয়েছে। তবু সে খাবার টেবিলেই বসে আছে। আমি খাবার টেবিল থেকে উঠে পড়তেই অভি আমাকে বলল, মা আজ কি মাঠের দিকে যাবেন? আমি অভির প্রশ্নের জবাবে বললাম, না খোকা, আজ আমার একদমই ইচ্ছে করছে না বাহিরে যেতে। তুই যদি পারিস তো যাস। আমি আজ যেতে পারবো না। আমি নিজের কথাটা শেষ করতেই নিজের ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরের দিকে চলে আসার সময় অভির দিকে তাকিয়ে দেখতে পেলাম ছেলে আমার ঠাঁই দাঁড়িয়ে আছে আর আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো অভি কোনো কিছু চিন্তা করছে। আমি অভিকে আজ তেমন একটা গুরুত্ব দিচ্ছি না। আর না অন্য সকলের দিনের মতো অভির সাথে কথা বলছি। কারণ আজ আমি অভির উপর একটু অভিমান করে আছি। আমার কথা হচ্ছে আমি আর অভি সারাটা দিন বাড়িতে থাকি। সে কখনোই আমার কাছে নিজের মনের কথা প্রকাশ করে না। আর না আমাকে কোনো কিছু সে জিজ্ঞেস করে। আমার মন খারাপ থাকলেও কখনো অভি আমাকে কিছু জিজ্ঞেস করে না। অভি অনেক ভালো করেই জানে তার বাবা প্রবাসে থাকায় আমার মনটা প্রায় সময় অশান্ত হয়ে ওঠে। অথচ সে আমার নিজের আপন ছেলে হয়েও সেই দিকে তার কোনো খেয়াল নেই। এই কারণেই আমি অভির উপর খানকে অভিমান করে আছি। আমি আমার ঘরে এসে বিছানায় শুয়ে পড়ে নিজের চোখ বন্ধ করে ফেলি। সন্ধ্যার দিকে আমার ঘুম ভেঙে যায়। আমি যে সেই সকালের দিকে ঘুমিয়েছি সেই ঘুম আমার এখন ভেঙেছে। আমি ঘুম থেকে উঠে দ্রুত নিজের ঘরের বাহিরে এসে অভিকে ডাকতে লাগলাম। আমি অভিকে দুবার ডাকতেই অভি আমার সামনে এসে দাঁড়ায়। আমার ছেলে অভি আমার সামনে এসে দাঁড়িয়ে নিজের মাথাটা নিচু করে আছে। আমি অভিকে মাথা নিচু করে থাকতে দেখে বললাম, কিরে খোকা, আজ সারাদিন তুই কি বাড়িতেই ছিলি নাকি? আমার প্রশ্নের জবাবে অভি বলল, হ্যাঁ মা, আমি তো বাড়িতেই ছিলাম। কিন্তু কেন? আমি অভিকে বললাম, বাড়িতে ছিলি তো আমাকে ডেকে দিতে পারতিস তো নাকি? দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আমাকে ডাকলে কি হতো? আমার কথাটা শেষ হতেই অভি বলল, আমি আপনাকে ডেকেছিলাম মা। আপনি তো গভীর ঘুমে ছিলেন, তাই আমার ডাক শুনতে পাননি। আমি অভির কথাটা শুনে তাকে আর কিছু বললাম না। আমি সোজা চলে গেলাম রান্নাঘরে। যদিও রান্নাঘরে এসে আমাকে তেমন কোনো কাজ করতে হয়নি, কারণ অভি নিজেই রান্না করতে জানে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে অভির সাথে বেরিয়ে পড়লাম আমাদের কৃষি জমির উদ্দেশ্যে। এমনিতেই এখন প্রচণ্ড শীত পড়েছে, তাই ঠান্ডায় আমার হাত পা যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কিছু দূর হাঁটার পর থমকে দাঁড়িয়ে আমার ছেলে অভিকে বললাম, খোকা, আমি আর এখানে থাকতে পারবো না। তাছাড়া দেখেছিস এই মাঠে কেউ নেই। আমাকে নিয়ে তুই বাড়ি চলে খোকা। অনেক বেশি ঠান্ডা লাগছে আমার। আমার কথাটা শুনে আমার ছেলে অভি খানকে অদ্ভুতভাবে হেসে ফেলে আমাকে বলল, মা, এখানে কেউ নেই দেখেই তো ভালো হবে কাজ করতে। এখন বাড়ি ফিরে গেলে তো আমাদের কাজটা হবে না। আমি অভির কথাটা শুনে ভীষণ অবাক হয়ে গেলাম।
আমি অভির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম, খোকা, এই ঠান্ডার মধ্যে কি করে কাজ হবে? এই ঠান্ডার মধ্যে আমরা তো ঠিকভাবে কাজ করতে পারবো না খোকা। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমাকে বলল, মা, ঠান্ডার মধ্যে আমরা আরো বেশি কাজ করতে পারবো। আপনি এত কথা না বলে আমার সাথে আসুন। আমার ছেলে অভি নিজের কথাটা শেষ করতেই আমাকে তার সাথে করে মাঠে নিয়ে গিয়ে আমাকে কাজ দেখিয়ে দিয়ে বলল, মা, আমি জানি আপনি ঠিকভাবে কাজ করতে পারছেন না, কিন্তু মা, আমি নিজেও তো ঠিকভাবে কাজ করতে পারছি না। বাবা নেই তাই আপনার মন সব বিষণ্ণ থাকে, আমি সেটা বুঝতে পারি, কিন্তু মা, আমি আর কি করব বলুন? আমি তো চেষ্টা করি আপনার মন ভালো রাখার। আপনি আমার উপর অভিমান করে থাকবেন না মা। আমি আমার ছেলে অভির বলা কথাটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। আমার ছেলে অভি আমার কথা এতটা চিন্তা করে, এটা তো আমি কখনো কল্পনাও করিনি। আজ অভির বলা কথাটা শুনে আমার জল চলে আসলো। আমি নিজেকে আর সামলাতে পারলাম না। আমি অভির দিকে এগিয়ে গিয়ে বললাম, খোকা, আমি জানি তুই আমার কথা সব থেকে বেশি চিন্তা করিস, আর আমি তোর উপর অভিমান করে থাকব না। আজ থেকে আমি আর তুই সব সময় একসাথে কাজ করব। আয় খোকা, কাজ শুরু করি। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে অভি আমার সাথে কাজ করা শুরু করল। এই শীতের সকালে অভিকে এমনভাবে কাজ করতে দেখে আমি ভীষণ খুশি হলাম। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে অভি একসাথে আমাদের কৃষি জমির সকল কাজ করে ফেললাম। আজ অভির সাথে কাজ করতে পেরে ভীষণ খুশি। আমার মনটা যেন আজ একদম শান্ত হয়ে গেছে। অভির মতো এমন একজন আদর্শ সন্তানের মা হতে পেরে আমি সত্যি অনেক খুশি। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।